নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতারের পর বাংলাদেশের বিরুদ্ধাচরণ করতে শুরু করে দিয়েছেন গোটা বিশ্ব। ইসকনের প্রায় 150টা দেশ, যেখানে ইসকনের শাখা সংগঠন আছে, তারা একযোগে এর বিরুদ্ধে প্রতিবাদ এবং তীব্র আকারে নিন্দা এবং ধিক্কার মিছিল করেছেন। শুধু তাই নয়, এই চিন্ময় দাসকে গ্রেফতারের পর কার্যত বাংলাদেশ যে শুধু উত্তাল হয়েছে তা নয়, গোটা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য সনাতনী এবং সংখ্যালঘুরা কিন্তু একজোট হয়ে গেছে। অর্থাৎ এই ঘটনা শুধুমাত্র একদিক দিয়ে যদি আপনারা ভাবেন, তাহলে নেগেটিভ অর্থে মোহাম্মদ ইউনূসকে যদি গোটা বিশ্ব চিনতে পারে, পজিটিভ দিক দিয়ে যদি আপনারা ভাবেন, তাহলে দেখবেন সনাতনী সংখ্যালঘু যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তারা কিন্তু অচিরেই এবং অজান্তেই একজোট হয়ে গেছে। তারা এখন বাংলাদেশ সরকারের আসল চেহারা, আসল রূপ এবং নোবেল জয়ী তকমাইতো এই মোহাম্মদ ইউনূসের যে আসল চেহারা, তা কিন্তু চিনে গেছেন। যে ইউনূস নিজেকে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্তির যোগ্য বলে মনে করে, যে ইউনূস ইতিমধ্যে নোবেল পেয়ে বসে রয়েছেন, সেই ইউনূসের আসল চেহারাটা বেরিয়ে পড়েছে। দেশ বিদেশের একাধিক সাধু সন্ন্যাসী এই চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতারের প্রতিবাদ করেছেন, তারা বিবৃতি দিয়েছেন এবং প্রত্যেকটি বিবৃতি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের যে সম্মান তা কিন্তু ধূলিসাৎ করেছে। কিছুদিন আগে শেখ হাসিনা স্বয়ং ফেসবুক পোস্টে দাবি করেছিলেন এই সনাতনীরা কিন্তু এই বাংলাদেশ সরকারের অধীনস্থ যে কমিটিগুলো আছে তাতে নিরাপদ নয়। অর্থাৎ সেনাবাহিনী যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার শেষ 3 মাসে করেছে, তা কিন্তু শেখ হাসিনা এর আগেই আন্তর্জাতিক মহলে পার্টিকুলার বিষয়টিকে ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু কালকে ইউনূস সরকার যে বড় ভুলটা করলেন, আমার মনে হয় রাজনৈতিকভাবে এর মাসুল কিন্তু তাকে দিতে হতেই পারে। চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতার নিয়ে ইউনূস সরকারের পক্ষ থেকে একাধিক উপদেষ্টা এবং সমন্বয়করা মুখ খুলেছে। তারা সরাসরি ইসকনকে দেশবিরোধী চক্রান্তে কার্যকলাপ বিভিন্ন ক্ষেত্রে জড়িত আছে বলে দাবি করেছেন। কখনো তারা ভারতের দালাল বলেছেন। কিন্তু উল্লেখযোগ্যভাবে মোহাম্মদ ইউনূস কিন্তু পুরো ঘটনায় মুখে কুলু পেটেছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূস হয়তো বুঝতে শুরু করেছেন কত বড় রাজনৈতিক ভুল করে ফেললেন অন্তত মোহাম্মদ ইউনূস। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা মানে শুধুমাত্র তাকে গ্রেফতার করা নয়। এখানে চিন্ময় কৃষ্ণ দাস কোনো ব্যক্তি নন, এখানে চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু একজন প্রতিবাদের মুখ, যারা প্রতিবাদ করেছেন তাদের অধিকার আদায়ের জন্য। আর এই প্রতিবাদী শক্তিকে যারা এইভাবে কার্যত দমিয়ে দেওয়ার চেষ্টা করেন, তারা যে গণতন্ত্রে বিশ্বাসী নয়, তা কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন দেশ আজকে বুঝে গেছেন এবং এর ফল কিন্তু বাংলাদেশের ভবিষ্যতে অত্যন্ত খারাপভাবে প্রতিফলিত হবে বলে আমার মনে হয়। ভারতের একাধিক সংগঠন স্টেটমেন্ট দিয়েছেন, একাধিক সাধুরা স্টেটমেন্ট দিয়েছেন। একজন ধর্মীয় নেতাকে, চিন্ময় কৃষ্ণের মতো সারা বাংলাদেশে বন্দিত একজন ধর্মীয় নেতাকে এইভাবে যে নির্মম নিষ্ঠুরতার সঙ্গে একেবারে অপহরণের স্টাইলে যে গ্রেপ্তার করা হলো, এটা কোনোদিন হতে পারত না। শুধু তাই নয়, তার বিরুদ্ধে চার্জ দেওয়া হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। সে কি রাষ্ট্রদ্রোহিতা করেছেন? তিনি একটাই কাজ করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশের বিক্ষিপ্ত হয়ে যাওয়া, বাংলাদেশের অসংগঠিত যে হিন্দু শক্তি, তাকে এক জায়গায় নিয়ে এসে ফেলেছেন। যে হিন্দুদের দেখবার কেউ নেই, যে হিন্দুদের পাশে আমাদের মতো অসহায় অপদার্থ প্রতিবেশী রাজ্যের সাধু সন্ত মানুষজন হিন্দুরা আমরা দাঁড়াচ্ছি না, আমরা প্রতিবাদ করছি না, তাদের তোয়াক্কা না করেই ওই দেশে বসবাস করে পুণ্ডরিক ধামের ইস্কনের এই কর্ণধার, ওইখানকার ইস্কনের একজন বিশিষ্ট ভক্ত হিসেবে তিনি তার দায়িত্বটা পালন করেছেন। তিনি বাংলাদেশের হিন্দুর বুকে আশা জাগিয়েছেন, তাদেরকে এক হবার সাহস জুগিয়েছেন, তাদেরকে বাঁচবার মন্ত্র দিয়েছেন। এইটাই হচ্ছে চিন্ময় কৃষ্ণের সবচেয়ে বড় অপরাধ, আর সেই অপরাধের জন্য আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিশঙ্কর জানিয়েছিলেন, একদিকে যেখানে সদ্গুরু বলেছেন ধর্মতান্ত্রিক ও স্বৈরাচারী হওয়ার জন্য ভেঙে পড়েছে বাংলাদেশ, সেখানে রবিশঙ্কর বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। চিন্ময় মহাপ্রভুর গ্রেফতারের তীব্র প্রতিবাদ করছি। পাশাপাশি সদ্গুরু লিখেছেন, একটি গণতান্ত্রিক জাতি কিভাবে ধর্মতান্ত্রিক
ও স্বৈরাচারী হওয়ার জন্য ভেঙে পড়েছে তা দেখা যাচ্ছে। এটা খুবই লজ্জাজনক। মুক্ত গণতন্ত্রের মূল্য অনুধাবন করা প্রতি নাগরিকত্বের দায়িত্ব। ধর্মের ভিত্তিতে নিপীড়ন ও জনসংখ্যার দুর্বল শ্রেণীর উপর হামলা কোনো গণতান্ত্রিক জাতির পক্ষে কাম্য নয়। দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী গণতান্ত্রিক নীতি থেকে দূরে সরে গেছে। বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব হওয়া উচিত একটি গণতান্ত্রিক জাতি গঠন করা, সেখানে সকল নাগরিকদের প্রয়োজনীয় অধিকার এবং তাদের চাহিদা এবং বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করার ক্ষমতা থাকবে। পাশাপাশি রবিশঙ্করও বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একজন ধর্মীয় নেতার কর্তব্য। আজ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ব্যক্তিকে কি ধরনের ন্যায় বিচার দেওয়া হচ্ছে আপনারা দেখছেন। তিনি বন্দুক ধরেননি, কাউকে আঘাত করেননি, ভীতু এবং অসহায় মানুষকে তিনি সাহস যোগাচ্ছেন। এটা যে কোনো ধর্মীয় নেতার কর্তব্য তা হয়তো সকলেই জানেন। তিনি শুধু তার কাজ করে যাচ্ছেন। তিনি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছেন, যা প্রতিটি মানুষের নাগরিকের অধিকার। এবার দেখুন এই ঘটনা নিয়ে কারা মুখ খুলেছে। সদ্গুরু পণ্ডিত রবিশঙ্কর, এদের যে অনুগামীর সংখ্যা শুধুমাত্র ভারতে কিন্তু সীমাবদ্ধ নেই। আপনারা যদি সদ্গুরুর ফেসবুক পেজ দেখেন বা তার ইউটিউব চ্যানেল দেখেন, দেখবেন এনাদের কথা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি মানুষ শোনেন। শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী মানুষ যে শোনেন তা নয়, বিভিন্ন ধর্মের মানুষরা সদ্গুরুর যে প্রোগ্রাম তা কিন্তু অ্যাটেন্ড করতে আসেন এবং রীতিমতো টিকিট কেটে সদ্গুরুর থেকে জীবনে কিভাবে চলবো তার পরামর্শ নেন। রবিশঙ্করও কিন্তু তার ব্যতিক্রম নন। অর্থাৎ এরা যখন বাংলাদেশের এই চিন্ময় দাসকে গ্রেফতার নিয়ে কোনো কমেন্ট করেন, তখন নিঃসন্দেহে এই বিষয়টা বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয় থাকে না, তা দেশ বিদেশে কিন্তু ছড়িয়ে পড়ার জন্য যথেষ্ট। কিন্তু আমার বক্তব্য হলো, মোহাম্মদ ইউনূস জানতেন তো সবই। তিনি সংখ্যালঘুদের ইস্যু নিয়ে প্রথম থেকে ওয়াকিবহল ছিলেন। এমনকি ডোনাল্ড ট্রাম্প যখন সংখ্যালঘু ইস্যুতে কথা বলেছিলেন, তখন তিনি এই বিষয়টা নিয়ে আরো নাড়াচাড়া করতে শুরু করে দেন। কিন্তু এত কিছু জানার পরও কেন মিথ্যে মামলা দিয়ে চিন্ময় মহাপ্রভুকে কার্যত গ্রেফতার করা হলো, সেই ব্যাখ্যা কিন্তু মোহাম্মদ ইউনূসের কাছেই নেই। যে ইউনূস আমেরিকার পদলোহন করবার যে নির্লজ্জ চাটুকারিতা, সেটাই আজকে একটা গোটা দেশকে নষ্ট করে দিচ্ছে। সেই দেশের লক্ষ লক্ষ হিন্দু সংখ্যালঘুদের জীবনকে বিপন্ন করে দিচ্ছে। এরপরে বাংলাদেশের সনাতনী এবং সংখ্যালঘুরা মোহাম্মদ ইউনূসের সরকারের উপর যে ভরসা রাখবে না, তা কিন্তু জলের মতো পরিষ্কার। যদি কালকে দেশে নির্বাচন হয়, এই 3 কোটি সনাতনী সংখ্যালঘু ভোটই কিন্তু হবে ডিসাইডিং ফ্যাক্টর, তা আমি আজকেই বলে দিলাম। কিন্তু আপনারা যদি আরো গভীরে যান, তাহলে দেখতে পাবেন চিন্ময় দাসকে কেন্দ্র করে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কিন্তু নির্ধারিত হবে। চিন্ময় দাস কিন্তু কোনো রাজনৈতিক নেতা নন, অথচ রাজনীতির একটা ডিসাইডিং ফ্যাক্টর কিন্তু অচিরেই হয়ে উঠবেন এই চিন্ময় দাস মহাপ্রভু। কারণ একটাই, কারণ মোহাম্মদ ইউনূস এক্ষেত্রে মস্ত বড় একটা ভুল পদক্ষেপ নিলেন। অথচ উনি কি করতে পারতেন? উনি পুরো বিষয়টায় ডিপ্লোম্যাটিক ওয়েতে ডিল করতে পারতেন। উনি সনাতনী সংখ্যালঘু আন্দোলনের সঙ্গে জড়িত কোনো মুখপাত্র বা নেতার সঙ্গে মিটিং করতে পারতেন, এই 8 দফা দাবি নিয়ে আলোচনা করতে পারতেন। পাশাপাশি ইসকনকে নিয়ে একাধিক বাজে মন্তব্য করা, একাধিক দেশবিরোধী কার্যকলাপে ইসকন জড়িত আছে বলে হাওয়ায় ভাসিয়ে দেওয়া এবং এই ঘটনাগুলোকে প্রশ্রয় দেওয়া মোহাম্মদ ইউনূসের কিন্তু আরো মস্ত বড় একটা ভুল চাল বলে আমার মনে হয়। বাংলাদেশের কার্যত যদি মোহাম্মদ ইউনূসের সরকারের স্ট্রাকচারটা দেখেন, যেটা আমি দেখছিলাম কিছুক্ষণ আগে, আমি দেখছিলাম এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, আইনি উপদেষ্টা আছে, ধর্ম উপদেষ্টা আছে, পার্টিকুলারলি প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন করে নিজের পছন্দের লোক কিন্তু মোহাম্মদ ইউনূস জেনে বা না জেনে বসিয়ে দিয়েছেন। কিন্তু এদের ফাংশনিং যে প্রক্রিয়া, স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু বাংলাদেশে নেই। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ হলো দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে বাংলাদেশের আইন প্রশাসন এবং আইন এই যে সেনাবাহিনীকে কন্ট্রোল করতে পারলেন না, যেভাবে সমাজ রীতিমতো উত্তপ্ত, তাতে কিন্তু তাদের ব্যর্থতাটাই এস্টাবলিশড হয়। শুধু সনাতনী সংখ্যালঘু ইস্যু নয়, বাংলাদেশে ছাত্র আন্দোলন, বস্ত্রশিল্পীদের আন্দোলন, টোটো হকারদের আন্দোলন, একের পর এক আন্দোলন শেষ 100 দিনে কিন্তু বাংলাদেশ সরকার দেখেছে, যার দায় স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে কিন্তু বর্তায়। মাঝে আছেন আইন উপদেষ্টা, তার কি কাজ তিনি নিজেই হয়তো জানেন না। বাংলাদেশ সরকার কিছুদিন আগে ধর্ম নিরপেক্ষতা এই শব্দটা তোলার জন্য আদালত অবধি চলে গেছিলেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূস কিন্তু জেনে বা না জেনে এই পুরো ঘটনাটা ইনভাইট করেছেন বলে আমার মনে হচ্ছে।
কারণ তিনি যদি দক্ষ একজন রাজনীতিবিদ হতেন তাহলে কিন্তু তিনি দেশের এতগুলো সমস্যা, এই সমস্যাগুলোকে পাশ কাটিয়ে সনাতনী এবং সংখ্যালঘু সমস্যাটাকে মাথা চাড়া দিয়ে উঠতে রাজি মানে কিছুতেই করতেন না। অন্য আরেকটা দিকও হতে পারে, বাংলাদেশে এখন যতগুলো সমস্যা, সেই সমস্যাগুলো কার্যত মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে সরকার। অর্থাৎ তারা হাসিনাকে ফিরিয়ে আনতে পারেনি, তারা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারেনি, তারা অর্থনীতিকে চাঙ্গা করতে পারেনি, তারা আইন শৃঙ্খলাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারেনি। এবং যখন এই প্রত্যেকটা ইস্যু নিয়ে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের সমস্ত মুখ বা অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্যই এই সনাতনীদের উপর এইরকম ট্রিটমেন্ট। এই দুই সম্ভাবনা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হতে পারে বলে আমার মনে হয়। এক, আইন শৃঙ্খলার উপর কোনো কন্ট্রোল মোহাম্মদ ইউনূসের নেই, উল্টে সরকারে এমন কিছু লোক আছেন যারা নিজেদের ব্যর্থতাটা ঢাকতে এই পুরো বিষয়টাই অন্যদিকে ঘুরিয়ে দিলেন। তবে ভারতবর্ষ যে এই পুরো বিষয়টাই অত্যন্ত কড়া মনোভাব কালকে থেকে নিয়েছে তা হয়তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। মোহাম্মদ ইউনূস পাল্টা একটি বিবৃতি দিয়েছেন, যদিও সেই বিবৃতিকে কার্যত পাত্তাই দিচ্ছে না ভারতবর্ষ। উল্টে তারা আলু এবং পেঁয়াজ রপ্তানি কিন্তু কমিয়ে দিয়েছে। আর যখন এই পেঁয়াজ এবং আলু বাংলাদেশে যাওয়া কমে গেল, তখন কিন্তু সেই বাংলাদেশিদের মরা কান্না শুরু হলো। আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, কেন দিয়েছে? তখন বলছে অত কিছু, মানে ওরা বলতে পারলো না, বললো যে আপাতত স্লট বুকিং বন্ধ থাকবে। এখন যেগুলো আগে থেকে আছে সেই গাড়িগুলোই ঢুকছে। হঠাৎ করে একটা সিদ্ধান্ত যদি ইন্ডিয়া নিয়ে নেয়, তাহলে আমাদের তো প্রচুর ক্ষতি হয়ে যাবে। ইউপিতে আমার লোড করা আছে এবং পাঞ্জাবে লোড করা আছে কাঁচা আলু এবং পেঁয়াজ কাঁচা, এগুলো মাল তো সব নষ্ট হয়ে যাবে। জানি না ওপার থেকে আলু আমদানি কবে নাগাদ আবার শুরু হবে। আমাদের এপারে $230 এলসি করা রয়েছে, অনেক এলসি রয়েছে। যদি এই এলসির কাজগুলি শেষ না করতে পারি আমরা, তাহলে ব্যবসায়িকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হব। যারা এই ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন, আমার কথা খারাপ ভাবে নেবেন না, কিন্তু এটা তো বাস্তব। আপনারা প্রতি পদক্ষেপে ভারত বিরোধিতা করেন, প্রতি পদক্ষেপে বলেন ভারত ছাড়াই আমরা চলতে পারবো। আপনারা প্রতিটা পদক্ষেপে ভারতকে আন্তর্জাতিক স্তরে ছোট দেখানোর চেষ্টা করেন। আর আজ যখন আপনাদেরকে আলু পাঠানো বন্ধ করে দিয়েছে কিংবা পেঁয়াজ পাঠানো বন্ধ করে দিয়েছে, তাহলে আপনারা কেন আজকে আলু পেঁয়াজের জন্য কাতর আবেদন করছেন? মোহাম্মদ ইউনূসের সরকার যেভাবে সংখ্যালঘুদের ট্রিট করছে, এরপরে যদি দুধ এবং ডিম পাঠানো ভারতবর্ষ বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের বহু মানুষ কিন্তু বিপদে পড়তেই পারেন। ইতিমধ্যেই আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী, পেঁয়াজের দাম আকাশছোঁয়া, ডিম এবং এই দুধ এটা এখনো নিয়ন্ত্রণে আছে, কারণ ভারত কিন্তু নিয়মিত সরবরাহ করছে। বাংলাদেশ কিন্তু ভারতের থেকে বিপুল পরিমাণে বিদ্যুৎ নেয়, যার জন্য বাংলাদেশ আজও কিন্তু এই রকম বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রি চলছে। আর এত কিছু ডিপেন্ডেন্সির পরেও আপনাদের একাধিক উপদেষ্টারা দিনের পর দিন ভারত সম্পর্কে খারাপ কথা বলে যাচ্ছে, ইসকনকে ছোট করছে, রকে ছোট করছে। তা ভারতবাসী হিসাবে আমার কাছেও কিন্তু মেনে নেওয়া অত্যন্ত কঠিন। ডিপ্লোম্যাট এমন একটা জিনিস যেটা আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যায়। শেখ হাসিনার সময় তো সম্পর্ক এতটা খারাপ হয়নি। শেখ হাসিনা তো দিনের পর দিন ভারতের সঙ্গে সহাবস্থান করেছেন, সম্পর্ক ভালো রেখেছেন এবং একসঙ্গে দুটো সরকার দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান মুখ হয়ে উঠেছিল। এমনকি বিশ্বের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এক একটা জার্নালে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের জিডিপি কে বাড়িয়েছেন সেই নিয়ে রিসার্চ হয়েছে, লেখা হয়েছে। আর আজকের এই বাংলাদেশ কার্যত IMF এর কবলে পড়েছেন, মূল্য বৃদ্ধির কবলে পড়েছেন এবং বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের এই সকল ব্যবসায়ীরা এখন আলু পেঁয়াজের জন্য রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আর ভারত যদি এর পরবর্তীকালে আরো বড় পদক্ষেপ নেয়, আমার মনে হয় বাংলাদেশ এই সরকার কিভাবে সামলাবেন তার নির্দিষ্ট দিকরেখা বা নির্দিষ্ট দূরদর্শিতাও কিন্তু এই সরকারের নেই। আপনারা কিভাবে দেখেন পুরো বিষয়টা? ভারতের কি অত্যন্ত কঠিন কোনো পদক্ষেপ নেওয়া উচিত, নাকি পুরো বিষয়টা ডিপ্লোম্যাটিক ওয়েতে ডিল করা উচিত? ভারতবর্ষ যেভাবে পুরো বিষয়টাতে ধীরে চলো নীতি নিয়েছে, তা কিন্তু নিঃসন্দেহে ভারতবর্ষের ডিপ্লোম্যাটের প্রশংসা প্রাপ্য। কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে ভারতবর্ষকে আগের থেকে অনেক অ্যাগ্রেসিভ একটা মেন্টালিটি অন্তত গোটা বিশ্বের কাছে দেখানো উচিত। আপনাদের কি মত কমেন্টে নিঃসন্দেহে জানাবেন। ধন্যবাদ।